এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই বিশেষ সম্মানের অধিকারী ডক্টর অশেষ সান্যাল। ঘোষক যখন আমার নামটা ঘোষণা করলেন, আমি মৃদু হেসে উঠে দাঁড়ালাম। সামনের টেবিলে রাখা বিরাট পুস্তস্তবকের পাশে সুদৃশ্য মানপত্র আর পুরস্কারের চেকটা সাবধানে রেখে ধীর পায়ে গিয়ে দাঁড়ালাম পোডিয়ামের সামনে। আমার কর্মবহুল ব্যস্ত জীবনে অনেকবারই সভা সমিতি, সেমিনারের বক্তৃতা মঞ্চে মাইক্রোফোনের সামনে দাঁড়াতে হয়েছে। পোডিয়ামে দাঁড়ানো স্পটলাইটের আলো গায়ে নেওয়া আমার কাছে জল ভাতের মতো হয়ে গিয়েছিল। সংবর্ধনার উত্তরে ধন্যবাদ সূচক ভাষণ এতবার দিয়েছি যে এখন আর ভাবতে টাবতে হয় না। মুখস্থ বয়ানের মতো তত্তর করে ভাষার স্রোত চলে আসে। কিন্তু আজ জীবনের সর্ববৃহৎ পুরস্কারটি পাওয়ার পর পোডিয়ামের মাউথপিসের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। কি বলবো সেই ভাষাটাই খুঁজে পাচ্ছি না। দর্শকদের দ্বিতীয়বার তালিতে আমার অন্যমনস্কতার ঘোরটা ছিঁড়ে গেল। বাস্তবে ফিরে এসে শুরু করলাম বলতে। আজ এই আলো ঝলমলে পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে আমি মুহূর্তের জন্য আত্মবিস্মৃত হয়ে পড়েছিলাম। আপনারা দেখেছেন, হয়তো আপনারা কিঞ্চিৎ অবাকও হয়েছেন, কেউ কেউ হয়তো এও ভেবেছেন যে গণিতের গবেষণার জন্য এই বিপুল সম্মান ও বিশাল অর্থমূল্যের পুরস্কারটি পেয়ে আমি অভিভূত হয়ে পড়েছি। অনেকে এমন প্রত্যাশাও করেছেন আমি অতি বিনয়ের সঙ্গে বক্তব্য রাখবো যে এত বড় সম্মানের আমি যোগ্য নই, ইত্যাদি ইত্যাদি, যেমন প্রথাগতভাবে বলা হয়ে থাকে। আগে হ্যাঁ মহোদয়গণ, আপনারা সকলেই ঠিক ভেবেছেন। আমি সত্যিই বিমূঢ় হয়ে পড়েছি এক তীব্র আবেগের ধাক্কায়, এবং আমি সত্যিই এই পুরস্কারের যোগ্য প্রাপক নই। এ আমার বিনয় নয়, নিছক প্রথাসম্মত লিপ সার্ভিসও নয়, এ আমার অন্তরের কথা। আজ এই মঞ্চ থেকে আপনাদের বিস্মিত করার জন্যই আমি একটা পুরনো তথ্য তুলে ধরতে চাই। এতক্ষণ ধরে অন্যান্য গুণীজনেরা আমার সম্বন্ধে যেসব ভারী ভারী এবং মনোহর বিশেষণ প্রয়োগ করলেন, তারপরে এই কথাটা শুনলে অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু কথাটা সত্যি। আমি ছোটবেলায় অঙ্কে দারুণ কাঁচা ছিলাম। শুধু কাঁচা বললে কিছুই বলা হলো না, ওই একটি বিষয়কে প্রচন্ড ভয় পেতাম আমি। অঙ্কের নাম শুনলে আমার গায়ে জ্বর আসতো। অঙ্কের ক্লাসকে মনে হতো কনসেন্ট্রেশন ক্যাম্প। অন্তত ক্লাস 6 অবধি যতদূর মনে পড়ে আমার অঙ্কের নম্বর 5 পেরোয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, 5। আমাকে অঙ্কে মজবুত করার জন্য আমার অভিভাবকেরা অনেক খুঁজে খুঁজে এক চাঁদরেল টিউটার জোগাড় করেছিলেন। গাধা পিটিয়ে ঘোড়া করার জন্য খ্যাতি ছিল তার। ইয়া বড় মোটা গোঁফ, ভুরুর নিচে আগুনের চোখ, হাতে বেতের ছড়ি, গুরুগম্ভীর কণ্ঠস্বর। মাঝে মাঝে যখন ধমকাতেন আওয়াজটা মেঘ গর্জনের মতো লাগত। ঘড়ি ধরে 2 ঘন্টা, সপ্তাহে 4 দিন তিনি আমাকে হামানদিস্তের মধ্যে ফেলে অঙ্কের মুগুর দিয়ে থ্যাতলাতেন। এই বুড়ো বয়সে আর লুকিয়ে লাভ নেই, সেই টিউটারটিকে আমি সাক্ষাৎ জম মনে করতাম। যেদিন যেদিন তার আসার কথা, সকাল থেকেই আমার হাত পা ঘামতে শুরু করত। তার পড়ানোর পদ্ধতিটিও ছিল ভয়াবহ। প্রশ্নমালার পর প্রশ্নমালা অঙ্ক গড় গড় করে কষে দিতেন খাতায়। বুঝেছি কি বুঝিনি সে বিষয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। নিজের কষা শেষ হলেই নির্দেশ দিতেন,
অন্য খাতায় সেই অঙ্কগুলি কষতে হবে আমাকে। না পারলেই বেদম প্রহার। প্রাণের দায়ে আমি ওই কষানো অঙ্কগুলোকেই দাঁড়ি কমা সমেত মুখস্থ করার চেষ্টা করতাম। তার ফল হতো মোক্ষম সময়ে উল্টো পাল্টা হয়ে যেত সব। স্মৃতি বিশ্বাসঘাতকতা করত, বুদ্ধিতে জট পড়ে যেত। বাড়িতে মার খাওয়ার মাত্রা যত বাড়ত তত কমতো পরীক্ষার নম্বর, আর ততই তীব্র হতো অঙ্কের ভীতি। সিক্সের হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে 100-র মধ্যে 0 পেলাম। তখন আমার জ্যাঠামশাই একদিন সেই বিভীষণ টিউটারকে বিদায় দিলেন। বাবাকে বললেন, একটা লোক আছে হাতে, অঙ্ক টঙ্ক জানে বলে শুনেছি, কিন্তু বেজায় গরিব, টিউশনি খুঁজছে, ফরে চেঞ্জ, একবার দেখাই যাক না, যদি বুঝিয়ে সুঝিয়ে মাথায় কিছু ঢোকাতে পারে। মেরে ধরে তো কিছুই হলো না। আমার বুকটা কিন্তু ঠিপ ঠিপ করছিল। আবার নতুন মাস্টার, তপ্ত চাটু থেকে গনগনে উনুনে এসে পড়বো না তো। ঠাকুরকে ডাকছিলাম যেন চেহারাটা দেখেই হৃদকম্প না হয়, যেন একটু নরম সরম মানুষ হয় যেন। অবশ্য ভরসা পাচ্ছিলাম যে খুব এমনটা নয়। অঙ্কের মাস্টারেরা দুনিয়ার কঠোরতম ও ভয়ঙ্করতম মানুষ হয়ে থাকেন, এই ধারণাটা বদ্ধমূল ছিল আমার মনে। কিন্তু যেদিন বিকেলবেলা জ্যাঠার পিছন পিছন আমাদের বাড়িতে ঢুকলেন নতুন টিউটর, আমি ভয় পাওয়া তো দূরের কথা, একটু হেসেই ফেললাম। এ কি, মাস্টারমশাই আবার এরকম হয় নাকি? রোগা ডিগডিগে, মাথায় উড়োখুড়ো একরাশ চুল, খোঁচা খোঁচা দাড়ি, জামা কাপড় কেমন আলু থালু ময়লা মতন, চোখে মোটা কাঁচ লাগানো কালো ফ্রেমের চশমা, একটু সামনের দিকে ঝুঁকে পড়েছে মানুষটা, কিরকম যেন সংকুচিতভাবে এদিক ওদিক তাকাচ্ছে। হাতে একটা লম্বা ছাতা, কাঁধে একটা ছেঁড়া ঝোলা ব্যাগ, তার চেনটাও কাটা, একতারা কাগজ উঁকি মারছে সেটা থেকে। আমি ভয় পাবো কি? এই মানুষটাই যেন সিটিয়ে রয়েছে সর্বক্ষণ। প্রথম দর্শনেই ভয়টা একদম কেটে গিয়েছিল আমার, তাই বেশ স্মার্ট ভঙ্গিতে পড়ার টেবিলে গিয়ে বসলাম। আমার নতুন মাস্টারমশাই খুব সংকুচিত ভঙ্গিতেই একটু হাত বুলিয়ে দিলেন আমার পিঠে। তারপর সেই অপরাধী অপরাধী চাউনিতে একবার পর্দা ঝোলানো দরজার দিকে তাকিয়ে নিলেন। খুব গোপন কথা বলছেন এইভাবে ফিস ফিস করে আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি অঙ্কে খুব কাঁচা? আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। উনি বললেন, ভয় পাও খুব? আমি ঘাড় নাড়তে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গলাটা আরেকটু নামিয়ে করুণ মুখে বললেন, আমিও। কাউকে বলো না কিন্তু। আমি হাঁ করে তাকিয়ে আরেকটু ঝুঁকে এসে আমার নতুন অঙ্ক স্যার বললেন, টিউশনটা চলে গেলে খেতে পাবো না জানো, তাই ঝপ করে রাজি হয়ে গেছি, কিন্তু অঙ্ক আমি তেমন টারি না, ভয় পাই শক্ত অঙ্ক দেখলে। এখন তুমিই আমার ভরসা। আমি তুতলে তুতলে একাকার। আমি কি করে স্যার আমার একটা হাতের মুঠো ধরে ফেলে বললেন, তুমি একটু সাহায্য করো আমায়, আমি তো প্রায় সলভ করতে গিয়ে আটকে যাব। তুমি একটু মাথা খাটিয়ে উতরে দিও সেসব জায়গাগুলো। তোমার কম বয়সী ব্রেন, ফ্রেশ বুদ্ধি, তুমি ঠিক পারবে। আর কাউকে জানো কিচ্ছুটি বলো না, জানো, খুব বিপদ হয়ে যাবে আমার। বিস্ফারিত চোখে নতুন মাস্টারমশাইকে দেখছিলাম আমি। কিরকম কাঁচুমাচু মুখ, কাঁদো কাঁদো স্বর, চোখ দুটো দেখে ভারী মায়া হলো। হঠাৎ মনে কিরকম একটা অদ্ভুত জোর এলো। আপনারা জানেন, সহানুভূতি
কত তীব্র একটা আবেগ। বিপন্নকে সাহায্য করার জন্য ভীতু দুর্বল মানুষও এক নিমেষে প্রাণ তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ে কখনো কখনো। আমারও সেই রকম মনে হলো। কোনো একটা ভালো কাজ করার ইচ্ছে জাগলে যেমন ভাবে স্নায়ুরা জন্ম নিয়ে ওঠে, তেমনই উদ্দীপনা টের পেলাম বুকের মধ্যে। ঠিক করলাম বাঁচাতেই হবে মানুষটাকে। তার জন্য নিজে নিজে অঙ্ক কষা চাই। কষবো ঠিক, মাথা খাটাবো, ভাববো অঙ্ক নিয়ে, প্রাণপণ চেষ্টায় আয়ত্ত করব সমাধান সূত্রগুলোকে। যদি পরীক্ষায় ভালো নম্বর পাই, কে যদি বোঝে আমার উন্নতি হয়েছে, তবেই এর চাকরিটা থাকবে। আহা, মানুষটা বড় অসহায় যে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, পরের দিন থেকেই অঙ্কের ভয়টা কর্পূরের মতো উবে গেল আমার মন থেকে। সব সাবজেক্ট ছেড়ে অঙ্কের বই নিয়ে পড়ে রইলাম দিন রাত। উদাহরণ দেখে দেখে চ্যাপ্টারের পর চ্যাপ্টার বুঝতে শুরু করলাম। রোগ চেপে গিয়েছিল। যেখানটা জটিল লাগছে সেখানটা নিয়ে রগড়াচ্ছি ঘন্টার পর ঘন্টা। দেখছি শেষ অবধি ঠিক খুলে যাচ্ছে জট। নিজেই অতিক্রম করছি একটার পর একটা বাধা। একটাই লক্ষ্য, মাস্টার মশাইকে বাঁচানো। সপ্তাহ তিনেকের মধ্যে টের পেলাম অঙ্ক কিলবিল করছে মাথায়। সমস্যা দেখা মাত্র সমাধানের সূত্রগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পেরে যাচ্ছি। আর একটা জিনিস এতদিন বুঝতে পারিনি, একটা শক্ত অঙ্ক কষে ফেলার মধ্যে যে এত আনন্দ লুকিয়ে আছে, তা আগে জানতাম না কখনো। কখনো আবার মাস্টারমশাই কোত্থেকে সব খিটকে অঙ্ক বেছে গুছে নিয়ে আসতেন। বলতেন, এগুলো আমি একদম ধরতেই পারছি না। আচ্ছা দেখো তো, তোমার ব্রেনে যদি কিছু আসে। বড্ড শক্ত, তুমিও বোধহয় পারবে না। রক্ত গরম হয়ে উঠতো শুনে। পারবো না? খাতা পেন্সিল নিয়ে বসে পড়তাম আমি। এদিক ওদিক দিয়ে মাথা খোঁড়াখুড়ি করতাম। পাশে বসে মাস্টারমশাই দু একটা ক্লু হাতড়াতেন। তারপর একসময় ইউরেকা বলে চেঁচিয়ে উঠতাম আমি। গড় গড় করে সমাধান করে ফেলতাম। কৃতজ্ঞ গলায় মাস্টারমশাই বলতেন, উফ, ভাগ্যিস তুমি ছিলে। স্কুলের স্যারেরাও বেশ অবাক হচ্ছিলেন। ক্লাসে যে অঙ্কই দেয়া হোক না কেন, সবার আগে করে ফেলছিলাম আমি। অবিনাশ স্যার তো একদিন বলেই ফেললেন, তোর নিরেট মাথাটা কোন ম্যাজিকে এরকম খুলে গেল রে, বিশ্বাসই হয় না। ফস করে বলে ফেললাম, এবার অ্যানুয়াল পরীক্ষার নম্বর দিতে গিয়েও আপনার বিশ্বাস হবে না স্যার। বাড়িতে কিন্তু মাস্টারমশাই এই কথাটা শুনে মাথা নেড়ে বলতেন, ওরকম আঁকি তাকিতে বড়াই করতে নেই। যদি পরীক্ষায় আগের মতো সব ভুলে টুলে যাও। আমি স্থির চোখে তাকিয়ে বলেছিলাম, ভুলে যাব কি করে? আমার মগজে এখন অঙ্ক ঠাসা থাকে, জানেন না। আর কারো জন্যে না হোক, আপনার জন্যে পারতেই হবে আমাকে, তাই না? সেই প্রথম তার ভীতু ভীতু চোখ দুটোকে আমি চিকচিক করে উঠতে দেখেছিলাম। অশ্রুতে নাকি উত্তেজনায় তখনও বুঝে উঠতে পারিনি। এক টানা এত কথা বলে আমার গলাটাও শুকিয়ে গিয়েছিল। একটু জল খেয়ে নিয়ে বললাম, জানি না আপনাদের আমার কথাগুলো ভালো লাগছে কিনা, তবে আর বেশি সময় আমি ব্যয় করব না। অনেক ধৈর্য নিয়ে শুনছেন আপনারা, কিন্তু গল্প এবার শেষ হয়ে এসেছে। রেজাল্ট যেদিন বেরোলো, সেদিন স্কুলের স্যারেরা হতবাক। বললে একদম আষাঢ়ে গল্পের মতন শোনাবে আজও। যে ছেলে জীবনে কখনো 2 অঙ্কের নম্বরও ছুঁতে পারেনি, 6 থেকে 7-এ উঠেছে, সে একেবারে 3 অঙ্ক নিয়ে 100-এ পাক্কা 100। মিরাক্কেল বললেও কম বলা হয়। 3 বার দেখা হয়েছে অঙ্কের খাতা, একটা নম্বরও কমাতে পারেননি অবিনাশ স্যার। রেজাল্ট নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরেই বাবাকে বললাম, আমাকে এখনই মাস্টারমশাইয়ের কাছে নিয়ে চলো।
তাকে না দেখানো পর্যন্ত আমার ছটফটানি কমবে না বেশ বুঝতে পারছিলাম। বাবার মুখটা দেখলাম কেমন গম্ভীর, চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। আমি যে এত ভালো রেজাল্ট করেছি তাতে কোনো উচ্ছ্বাস নেই। খুব শান্ত নিচু গলায় ধীরে ধীরে বললেন, হ্যাঁ, তোমাকে তার কাছে নিয়ে যাব বলেই অপেক্ষা করছি। একটু থেমে যোগ করলেন তিনি, বললেন, তিনিও তোমাকে দেখতে চান। আমাদের গাড়িটা কিন্তু কোনো বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো না। ভীষণ অবাক হয়ে দেখলাম সামনে একটা হাসপাতালের গেট। বাবার মুখের দিকে তাকালাম। কি ব্যাপার এখানে? তোমার মাস্টারমশাই খুব অসুস্থ, পরশু থেকে অচৈতন্য হয়ে পড়েছিলেন। আমরা এই খবর পেয়ে তাকে ভর্তি করেছি হাসপাতালে। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। কি বলি, তোমাকে খুঁজছেন। বাবা হঠাৎ চুপ করে গেলেন। আমার গলাটা কেমন যেন শুকিয়ে এলো। চুপচাপ হাঁটতে লাগলাম ওয়ার্ডের গলি ধরে। অনেকগুলো মোড় ঘোরার পর মাস্টারমশাইয়ের বেড। নিঃশব্দে পাশটিতে গিয়ে দাঁড়ালাম। এই 2-3 দিনেই তার রোগা শরীর একদম বিছানার সঙ্গে মিশে গেছে। চোখের কোলে গভীর কালি। তবু আমার মার্কশিটটা দেখে মুহূর্তের জন্য উদ্বেল হয়ে উঠল তার চোখ। কথা বলতে কষ্ট হচ্ছিল। আমার হাত দুটো নিজের মুঠোয় চেপে ধরছিলেন বারবার। শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে দেখে নার্স তখন আমাদের চলে যেতে বললেন। আর তখন আর একবার মাস্টারমশাইয়ের করুণ চোখ দুটোতে আমি অশ্রু চিকচিক করে উঠতে দেখেছিলাম। প্রাণপণ ভাঙা ভাঙা স্বরে হাঁপাতে হাঁপাতে বাবাকে বললেন, আপনাকে যা বলেছিলাম দেখবেন ঠিক যেন। বাবা আশ্বস্ত করে বললেন, আপনি সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আমার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল নেমে এলো। পকেট থেকে রুমালটা বার করে চোখটা মুছলাম। তারপর আস্তে আস্তে বললাম, সেই তাকে আমার শেষ দেখা। সেই রাত্রেই তিনি মারা যান। তার মৃতদেহ আমাকে দেখানো হয়নি। পরের দিন রাত্রে বাবা আমাকে ডাকলেন, বললেন, তোমার মাস্টারমশাই এটা দিয়ে গেছেন তোমাকে। দেখলাম একটা ফিতে বাঁধা মলিন ফাইল। তার মধ্যে গোটা 3 ডায়েরি আর কয়েক দিস্তে কাগজ, নীল কালির কলমে কষা অদ্ভুত অদ্ভুত অঙ্কে ভর্তি। প্রচুর কাটাকুটি, তার ফাঁকে ফাঁকে অজস্র সংখ্যার মেলা। এসব অঙ্কের বিন্দু বিসর্গ আমার জানা নেই, শুধু হাতের লেখাটি খুব চেনা, আর ওই হিজিবিজি কাটাকুটির ধরনটিও। সব হায়ার ম্যাথামেটিক্সের গবেষণামূলক কাজ। মানুষটা যে এত বড় গুণী তা আমরা কেউ বুঝতে পারিনি। বাবা একটা দীর্ঘশ্বাস ফেললেন। রিসার্চটা শেষ করে যেতে পারলেন না। সাধারণ লোকের পক্ষে এর মর্ম বোঝা সম্ভব নয়, কিন্তু এই সমস্ত কাজ উনি তোমাকে দিয়ে গেছেন। বলে গেছেন তুমি যেন বড় হয়ে এই গবেষণাটা শেষ করো, এই তার ইচ্ছে। আশীর্বাদ করে গেছেন এই কাজটাতে সফল হয়ে তুমি দেশের মুখ উজ্জ্বল করো। আমার গলাটা যে বারবার ধরে আসছে তা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। হ্যাঁ মহাশয়গণ, আমি আমার কান্নাকে নিয়ন্ত্রণ করার অক্ষম চেষ্টা করেছি কেবল। আর বিশেষ কিছু বলারও নেই। শুধু যে কথাটা ইতিমধ্যে আপনারা বুঝেই ফেলেছেন সেটাই আমি নিজের মুখে স্বীকার করতে চাই সবার সামনে। হ্যাঁ, আমার ঋণ আমার স্বর্গত মাস্টারমশাইয়ের কাছে, যিনি আমার সামনে অভিনয় করেছিলেন। নিজে অঙ্ক পারেন না এই বলে উস্কে দিয়েছিলেন আমার ঘুমিয়ে থাকা চেতনাকে। ছাত্রকে উজ্জীবিত করার জন্য যে শিক্ষক সমস্ত ইগো বিসর্জন দিয়েছিলেন,
যিনি বদলে দিয়েছিলেন আমার জীবন। না, এইটুকু বললে বোধহয় ঠিক বলা হলো না। শুধুই কি বদলে দিয়েছিলেন? না না, সত্যি কথাটা এই যে তিনি আমাকে আজকের এই জীবনটা দিয়ে গেছেন। হি মেড মি হোয়াট আই অ্যাম। এই পুরস্কারটাও তারই পুরস্কার। এই যে বিপুল সম্মান আজ বর্ষিত হলো আমার উপর, মৌলিক সংখ্যার অনন্ত সম্ভাবনা নিয়ে যে গবেষণার জন্য এই শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলাম আমি, এসবই আমার দরিদ্র অখ্যাত মাস্টার মশাইয়ের সযত্নে কেটে তৈরি করা পথে হেঁটে আসার ফল। তার সেই ডায়েরি আর কাগজগুলোতে তিনি গোড়াপত্তন করে গিয়েছিলেন এই গভীর ও মহৎ অনুসন্ধানের। আমি সেগুলোকে তাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিয়েছি, এইটুকুই আমার যোগদান। সুধীবৃন্দ, আমার এই পুরস্কারের সমস্ত অর্থ দিয়ে আমি একটি তহবিল গড়ব মনস্থ করেছি। গণিতে বিরল মেধার অধিকারী অথচ দুস্থ এমন ছাত্রদের নিয়মিত বৃত্তি দেয়া হবে এই তহবিল থেকে। এই বৃত্তির নাম হবে শিবনাথ সরকার মেমোরিয়াল স্কলারশিপ। হ্যাঁ, এই শিবনাথ সরকারই ছিলেন আমার ছোটবেলার সেই অঙ্ক মাস্টার মশাই। হি মেড মি হোয়াট আই অ্যাম। প্রণাম মাস্টার মশাই, আমার প্রণাম নেবেন।